কিউরিও ফাইটার ঘোষলে কল রেকর্ডিং সিরিজের আরও একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তভ। তো বিষয়টা এটা যে বেহালার একটা পুলিশ কোয়ার্টারে একটা মুসলিম পরিবার থাকতেন। সেই মেয়েটির বাবা গোয়েন্দা বিভাগের একজন বড় পুলিশ অফিসার ছিলেন। তিনি একটা ক্রিমিনালের থেকে একটা ডায়েরি পান, তারপর চলে আসেন নতুন একটা বাসস্থানে। আগের বাড়ির যে ফুল গাছগুলো ছিল সেগুলো তারা নিয়ে আসতে পারেননি। তো এখন প্রশ্ন হলো যে কেন মুসলিম মেয়েটির বাবা মা দুজনে মারা যান, মেয়েটির দাদাই বা কীভাবে অন্ধ হয়ে যায়, নতুন বাড়ির স্টোর রুমে কী ছিল, সেই ডায়েরিটাতে যেটা তার বাবা উদ্ধার করেছিলেন সেই ক্রিমিনালের থেকে তারই মধ্যে বা কী ছিল, আর এখন কি কি ঘটছে সেই মেয়েটার সাথে, সেটা নিয়েই আজকের এই ঘটনা। আজকের এই ঘটনাটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কিউরিও ফাইটে কী ধরনের ঘটনা শুনতে চান সেটাও জানাবেন। আজকের ঘোষলি কল রেকর্ডিংটা ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে কিউরিও ফাইটার এই ঘটনাগুলোকে শেয়ার করে দিন। আশা করছি কিউরিও ফাইটার আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা আপনাদের দুর্দান্ত লাগবে। আমার দ্বিতীয় চ্যানেল কৌস্তভ কুমারে আজকে রাত 10টার সময় একটা ফেস টু ফেস পডকাস্ট আপনারা শুনতে চলেছেন। তো অবশ্যই আজ রাত 10টার সময় আমার সেকেন্ড চ্যানেলটা চেক আউট করবেন নতুন ফেস টু ফেস হরর পডকাস্টের জন্য। আপনারা যারা যারা নিজের ঘটনা আমার সাথে শেয়ার করতে চান এরকমই একটা কল রেকর্ডিংয়ের মাধ্যমে আমাকে যোগাযোগ করুন ইনস্টাগ্রামে, অথবা আমাকে ইমেলও করতে পারেন। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। হ্যালো জিনি, কেমন আছো? সালাম কৌস্তভ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তো বিষয়টা যেটা হচ্ছে জিনি, মানে তোমার বাবা বেসিক্যালি গোয়েন্দা বিভাগে ছিলেন, পুলিশ ছিলেন, এবং তোমরা 4 জনের ফ্যামিলি ছিলেন। তোমার বাবা মার মৃত্যুটাও হয়তো কোনো না কোনো জায়গাতে গিয়ে এইসব ঘটনা বা এইসব দুর্ঘটনার সাথে রিলেটেড, যেটার হয়তো সঙ্গত কোনো ব্যাখ্যা পাওয়া যায় না বা সেটার সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। আমি তোমার থেকে জানতে চাই জিনিস যে তোমার সাথে কি হয়েছিল বেসিক্যালি, কারণ তুমি প্রায় এই জিনিসটা তো প্রায় অনেকদিন ধরে হচ্ছে, প্রায় 20 বছর ধরে হচ্ছে, বা স্টার্টিংটা 20 বছর আগে থেকে হয়েছে, আর এই গত 10 বছর ধরে তোমরা অনেক কিছু ফেস করেছো। তোমার বাবা মা মারা গেছেন, তুমি পুরো একা হয়ে গেছো এখন, অ্যান্ড তুমি এখনো সার্ভাইভ করছো, এই জিনিসপত্রগুলোকে সামলে সার্ভাইভ করছো। আমি জানতে চাই জিনি তোমার সাথে কি ঘটেছিল, একটু ডিটেলসে জানাও না আমাদের, কি হয়েছিল তোমার সাথে। তো আমাদের সাথে অ্যাকচুয়ালি যখন আমরা ছোট, সেই তখন থেকেই ঘটনাগুলো সূত্রপাত। একটা পুলিশ কোয়ার্টার থেকেই সূত্রপাত হয় ঘটনাগুলো। তো সেখান থেকে সেই যে মানে ঘটনার যে একটা রেশ থাকে না, সেটা এখনো যেন থেকে গেছে। তার সাথে অনেক ক্ষয়ক্ষতি তো হয়েছে আমাদের, মানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাণও গেছে। হ্যাঁ, তো মানে এগুলো অ্যাকচুয়ালি এমনি এমনি তো হয় না, কোনো মানুষের আর কি মানে করা আর কি। তো বিভিন্ন ভাবেই আর কি আমাদের সাথে, আমাদের উপর বলতে পারো একটা মেন্টাল টর্চার তো গেছেই, শারীরিক ভাবে অনেক রকমের কষ্ট হয়েছে। তারপর প্রত্যেকটা যে জন্তু জানোয়ার পোষা আমাদের, সেগুলো প্রত্যেকটা মারা গেছে। আলটিমেটলি কিছুই নেই আর কি বলতে পারো, সব শেষ হয়ে গেছে, সব শেষ, পুরো ধ্বংস। বাঁচার মধ্যে শুধু আমি আর আমার দাদাই বেঁচে আছি, মানে তাও আর কি প্রাণের ভয় তো রয়েছে আমাদের। তো ঘটনাটা হচ্ছে তখন ওই 2004-05 হবে। হ্যাঁ, তো আমার জন্ম একটা বেহালাতে একটা পুলিশ কোয়ার্টারেই আমার জন্ম। তো হ্যাঁ, আমার জন্ম ওখানে। তো ওখানে আমি, আমার মা, আমার বাবা আর আমার দাদা, আমরা 4 জনের পরিবার আমরা থাকতাম। তো খুবই ভালোভাবে ওখানে রয়েছি। তো হঠাৎ একদিন হচ্ছে কি, আমার বাবা রাতারাতি ডিসাইড করেন, মানে নিজের থেকেই ডিসিশনটা নেন যে আমরা এখানে আর থাকবো না, আমাদেরকে এখান থেকে ছেড়ে এবার চলে যেতে হবে অন্য একটা কোয়ার্টারে, অনেক বেটার কোয়ার্টার, অনেক বেটার জায়গা, আমাদের স্কুল অফিস সবকিছুই কাছে হবে। তো আমরা তো 3 জনে কেউই রাজি হয়নি, বাট বাবার জেদের আগে তো আমরা তো কিছু বলতে পারবো না। তো আমাদের ওখান থেকে দিয়ে ফাইনালি আমাদের চলে আসতে হয়। তো আমার বাবা যেদিন আমরা শিফট করি তার আগের দিনকে আমার বাবা আর আমার কাকা গিয়ে ওই রুম পরিষ্কার করে আসেন। হ্যাঁ, ওই কোয়ার্টারের রুমটাকে ভালোভাবে পরিষ্কার করে আসেন। কারণ কি, রুমটা কিন্তু 10 বছর বন্ধ ছিল আমাদের।
আচ্ছা আচ্ছা হ্যাঁ, এবার প্রচুর পায়রা ভর্তি। তো আমার মানে মা আর কি ইনসিস্ট করেন ও বাবাকে যে অন্তত একটা কিছু প্রোগ্রাম ছোট মতন করে, যেটা গৃহপ্রবেশ হয়, আমাদের মিলাদ করা হয়, হ্যাঁ কিছু একটা মানে মিলাদ মানে হচ্ছে তোমাদের ওই কোরআন গৃহপ্রবেশ? টোরান পড়া হয়, হ্যাঁ ওখানে নামাজ কোরআন এইসবই হয়। তো মানে যে গৃহপ্রবেশ যেটা তোমাদের হয় সেম জিনিসই। তো Okay. কিছু একটা প্রোগ্রাম ছোটখাটো করে, কারণ এত বছর ধরে বন্ধ আছে একটা ঘর, 10 বছর ধরে এমনি ভাবে ঢোকা উচিত নয়। তা আমার বাবা এইসব এত মানতেন না। আচ্ছা তো রাতারাতি আমাদেরকে শিফট করে যেতে হয় ওখানে, মানে মন মেরে আর কি যাওয়া। তো ওখানে যে বেহালা যে কোয়ার্টার ছিল, ওখানে আমাদের প্রচুর ফুলের গাছ ছিল। হ্যাঁ, সেটার ওপরেও কিছু ঘটনা আছে যার জন্য ফুলের গাছটা আমি বললাম। তো ফুলের গাছগুলো তো আমরা নিয়ে যেতে পারবো না, কারণ ওখানের মতন তো আর ওই কোয়ার্টারে নয় খোলামেলা, ওখানে বন্ধ, নিজের ঘরের মধ্যেই সব। আচ্ছা হ্যাঁ, তো আমরা চলে আসি। স্টার্টিং এর দিকটা এবার খুব ভালোভাবে যাচ্ছে। ওই 2004-05 ঘটনা, ওখান থেকে প্রায় বলতে পারো 2008 অব্দি আমাদের খুব ভালোভাবে কেটেছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এরপর 8-এর পর থেকে হচ্ছে কি আস্তে আস্তে আমরা মানে শরীর অসুস্থ হওয়া স্টার্ট করছে আমাদের, ঠিক আছে। এবার বাড়িতে পোষা যে পাখি ছিল, সেই পাখিগুলো এক এক করে মানে যতবারই পুষছি কদিনের মাথায় এক এক করে সব মরে যাচ্ছে অকারণে, কোনো রোগ না কিচ্ছু না, আর প্রত্যেকটা কিন্তু ভোরবেলাতেই মারা যাচ্ছে। এবার আমাদের ছাড়াই থাকতো সব। তো এই হতে হতে এবার হঠাৎ করে মা খুব মানে এত বাজে কন্ডিশন হয়ে যায় আমার মায়ের, যে ডাক্তার মানে বলেই দিল যে বাঁচবে না, এনাকে আর বাঁচানো যাবে না, এনার মৃত্যু নিশ্চিত। তো ওনার হয়েছিল আর্থারাইটিস, কিন্তু ওনার মানে পা হাতগুলো এত সরু হয়ে গেছে যে ডাক্তার বলেছে উনি দাঁড়ানোর চেষ্টা করলে পুরো গুঁড়ো হয়ে যাবে সব। আচ্ছা এদিকে বাবা হসপিটালাইজড, ঠিক আছে। বাবা হসপিটালাইজড কেন? বাবার জানি না, ওনার বারবার থেকে থেকে জ্বর আসছে হচ্ছে, হ্যাঁ আবার সেরে যাচ্ছে, একটু করে জ্বর আসছে সেরে যাচ্ছে, বিছানা থেকে উঠতে পারছে না, এই কারণে এবার হসপিটালে ওনার ওঠারও ক্ষমতা নেই, নড়ারও ক্ষমতা নেই, এরম অবস্থা। মানে বাবা মার একসাথে হয়েছে দুজন? হ্যাঁ হ্যাঁ, এদিকে তারপর আমিও পড়ে আছি, দাদাও পড়ে আছে, আমাদের দুজনের টাইফয়েড হলো, আমার 2বার ম্যালেরিয়া হলো, আমার নিউমোনিয়া হলো, পরপর সব একসাথে। হ্যাঁ, পরপর হতেই থাকছে। আচ্ছা, মানে একটা সারছে, তার 1 সপ্তাহ গ্যাপ নিচ্ছে, আবার একটা হচ্ছে আমার। তো এই করে করে প্রত্যেকের শরীর গেল ভেঙে। এবার দিয়ে একদিন হয়েছে কি এরকম, আমার বাবা তো হসপিটালাইজড, আর দাদাকে আমরা পাঠিয়ে দিয়েছিলাম মামার বাড়ি, যে অন্তত ও তো সুস্থ থাক। তো আমরা যে বেহালার কোয়ার্টারে থাকতাম, ওখানে যে পাশের বাড়ির জেঠু জেঠিমা না, ওনারা এসেছিলেন মিট করতে। তো মাকে উনি বললেন, আমি যেটা শুনলাম, যে জানেন তো দিদি আপনারা চলে গেলেন তো ওখান থেকে। তারপরে এই রিসেন্টলি কিছুদিন আগেটাতে বলছে যে ওই যে ফুলের টব গুলো বললাম না, ওই টবে যখন উনি পানি দিতে গিয়ে দেখছেন 4টে টবে 4টে বড় বড় পেরেক পোতা গাছের টবে। হ্যাঁ, এবার হ্যাঁ ওটা কিন্তু পাওয়া কিন্তু ইম্পসিবল, কারণ ওই যে গাছগুলো আমার মামা, মা আর বাবা মিলে নিজের হাতে করে লাগিয়েছেন, পুরো মাটি ইয়ে করে বড় বড় টব। আচ্ছা, হ্যাঁ, এবার আমরাও পরিবারে কিন্তু 4 জন, 4টে পেরেক। হ্যাঁ, এবার ওটা কে করেছে আমরা কিন্তু জানি না, মানে আমাদের পুরো প্রাণ নিয়ে নেওয়ার মতন অবস্থা। তো সেই পেরেক ওনারা ফেলে দেন, ফেলে দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে একটু মানে বেটার হতে শুরু করি আমরা। ওই পেরেক যখন ফেলে দেওয়া হয় তুলে, তারপরে আস্তে আস্তে আমার মা একটু রিকভার করেন, কিন্তু মা রিকভার করলো, বাবাও রিকভার করলো, দেন বাবা হুট করে আবার অসুস্থ হয়ে যায়। আর তোমার দাদা মামার বাড়িতেই রয়েছে? হ্যাঁ, ও মামার বাড়িতে, কাজে ওর কোনো চিন্তা নেই। মামার বাড়িটা কোথায় তোমাদের? পুরুলিয়াতে আমাদের মামার বাড়ি। ওখানে দাদু বাড়ি মামার বাড়ি সব একই জায়গাতে, মানে পাশাপাশি বাড়ি, মুখোমুখি আর কি বলতে গেলে। হ্যাঁ, এরপর বাবা অসুস্থ যে হলো, মানে কৌস্তব তোমায় বলে বোঝাতে পারবো না, পুরো মানে কয়েকটা মাসের মধ্যে শুকিয়ে একদম কাঠি হয়ে গেল, পুরো বডি একদম শ্রিঙ্ক করে গেল। হ্যাঁ, মানে জাস্ট চামড়াটা হাড়ের মধ্যে লাগানো, এরকম অবস্থা বাবার। তো অনেক ডাক্তার দেখালাম, তো ডাক্তাররা যেটা বললেন যে ওনার নার্ভ সব শুকিয়ে গেছে, কিন্তু 2 মাসের মধ্যে নার্ভ কি করে শুকিয়ে যায়, পুরো মাথা থেকে পা অব্দি যত নার্ভস আছে সব শুকিয়ে গেছে।
অনেক আমরা চেষ্টা করি, কিন্তু মানে কোনো কাজে লাগে না, কোনো ওষুধই কাজে লাগে না ওনার। আচ্ছা। হ্যাঁ, এবার হচ্ছে কি, একদিন এরকম ভাবেই দিন যাচ্ছে, তো আমার মা হঠাৎ একদিন এসে না আমাকে, দুপুর বেলাতে আমি ঘুমোচ্ছি আমার বাবার সাথে, হঠাৎ একদিন আমাকে মানে বকাবকি করছেন, আর আমাকে একটু পেটানো উনি। হ্যাঁ, হঠাৎই, মানে কোনো কারণ নেই, কিচ্ছু না, আমি ঘুমোচ্ছি, ঘুম থেকে আমাকে ধাক্কা দিয়ে তুলে আমাকে বকাঝকা দেন, আমাকে পেটান। তো বাবাও একটু রাগ করেন, কি হলো? তো মা বলছে কি, ও বারবার এসে এসে বদমাশি করছে, তুমি দেখতে পাচ্ছ না কি অসভ্যতা মেয়েটা। তো আমি বলছি, মা আমি তো কিছু করিনি। মা বলছেন, না তুমি এসে বারবার করে মানে দরজা নক করে যাচ্ছ বাথরুমের, আমি বাথরুমে স্নান করছি, তুমি দরজা নক করে যাচ্ছ বারবার করে, এটা কি স্বভাব? তা আমার কথা তো কিছুতেই শুনলোই না, মা বিশ্বাসও করলো না যে আমি করিনি। এরপর প্রবলেমটা হলো কি, আমরা বাড়িতে যখন নেই, আমরা স্কুলে, তখনও মায়ের সাথে জিনিসটা হচ্ছে। মানে কেউ দরজা নক করছে? হ্যাঁ, মা যখনই বাথরুমে যাচ্ছে স্নান করতে, দরজাতে 3টে নক হচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এরপর মা কি ফিল করতে শুরু করলো যে মায়ের পেছন পেছন, মা যখন মানে ঘরের মধ্যে হাঁটা চলা করছেন, কাজ করছেন, অলওয়েজ কেউ যেন একটা ওনার পেছনে ঠাঁই দাঁড়িয়ে আছে। বুঝতে পারছো তো? একা, কিন্তু ওই অত বড় ঘরে, ব্রিটিশ টাইমের ঘর, একা ওই ঘরের মধ্যে, সেখানে মানে ফিল করছে কেউ যেন পেছন থেকে কনস্ট্যান্টলি মানে ওনার সাথে হেঁটে যাচ্ছে। উনি একা নেই, ওনার পেছনে কেউ একজন ওনাকে ফলো করে করে, অলওয়েজ উনি যেখানেই যাচ্ছেন সেখানেই যাচ্ছে সে ফলো করে করে। এরপর এই হতে হতে একদিন হলো কি, আমার বাবা হঠাৎ করে মানে গায়েব। কোথায় মানে কোথায় বেরিয়ে গেল, কোথায় গেল আমরা কিচ্ছু জানি না। খোঁজ চারিদিকে খোঁজ করছি, কোথাও নেই। পুরো মানে সকালবেলা ওই 11টার থেকে শুরু করে ভোর 4টে অব্দি সে কোথাও নেই, কোনো ওষুধপত্র, খাওয়া দাওয়া কিচ্ছু না। তো এবার যে মানুষটা একা একা নড়তে চড়তে পারে না, তাকে সবসময় হাত ধরে ধরে বাথরুম নিয়ে যাওয়া সব করতে হয়, সে এক মানে রাস্তাঘাটে কি করে ঘুরবে বলতো? এবার চারিদিকে খোঁজাখুঁজি হলো, আমরা থানাতেও রিপোর্ট করলাম। ভোরবেলা ঠিক 4টের সময় যখন আজান হয়ে গেল, দরজায় বেল বাজছে, দেখি বাবা এসছে। তার কিন্তু জামা কাপড় কিন্তু একদম পরিষ্কার, কিন্তু কোনো মানে যে পড়ে গেছে কোথাও বা কোথাও চোট লেগেছে কিচ্ছু না, কিন্তু কোনো কিচ্ছু নেই। তো সে তো এবার বলে যে আমাকে তারা খুব মারধর করেছে। আমরা বলছি, বাবা কি হয়েছে, তুমি কোথায় গেছিলে? বলে আমি তো এখানেই ছিলাম। এখানেই ছিলাম মানে? উনি তো বাড়িতে ছিলেন না। হ্যাঁ, কিন্তু আমরা তো দেখতে পাইনি। উনি বলছেন আমি তো তোমাদের দেখছিলাম, তোমরা এদিক ওদিক গেলে করলে, হ্যাঁ ওরা তো আমাকে মারধর করলো, আমি তো এখানেই ছিলাম। এটা খুব পিকিউলিয়ার কিন্তু ব্যাপারটা। হ্যাঁ, আমি কিছুতেই আমি বুঝতে পারছি না যে জিনিসটা কি হলো। তা আমি তারপর বাবাকে শান্ত করে করলাম যে ঠিক আছে, আমি তাদেরকে মেরে দেবো, আমি তাদের বকবো। এরপর হচ্ছে কি, বাবা যখন ঘুমোচ্ছে রাত্রিবেলাতে, তো আমি অন্য রুমে আছি, তো রাত জাগতে হতো বাবার জন্য। হঠাৎ করে ধপ করে একটা আওয়াজ, খুব জোর আওয়াজ। আমি ছুটতে গেছি, কি হলো দেখছি দেয়ালে ছিটকে পড়ে আছে বাবা। দেয়ালে ছিটকে পড়ে আছে? হ্যাঁ, মাথা থেকে রক্ত বেরোচ্ছে, মাথা ফেটে গেছে একটুখানি। আচ্ছা। হ্যাঁ, তো এটা কি 2009-10-এরই কথা বলছো? হ্যাঁ, ওই 9-10-এর মাঝখানেরই পুরো ঘটনাটা, ওই একটা বছরেই পুরো জিনিসগুলো সব বেশি মানে হয়েছে। তো আমি ছুটে গেছি, আমি গিয়ে ওঠাচ্ছি। প্রত্যেক দিনের এরকম ভাবে বাবার সাথে হতো, রাত্রিবেলাতেই কিন্তু হতো, ঠিক আছে। এরপর এই ঘটনাগুলো গেল। তারপর এবার একদিন বাবার একটা লাস্ট ট্রাই আমরা বাবাকে বাঁচানোর, তো আমরা ব্যাঙ্গালোরে পাঠিয়ে দিই নিমহান্স হসপিটালে। আমার মামা আর কাকার সাথে যাই, ছোট মামা ছোট কাকার সাথে। এবার ওই সময়টাতে বাড়িতে একমাত্র আমি আর মা, আর কিন্তু কেউ নেই। তো একদিন রাত্রিবেলা পড়াশোনা করে যেরকম আমি শুয়েছি, সকালবেলা বা ঘুমটা আমার ভেঙেছে। ঘুমটা যে ভেঙেছে, আমি চোখের সামনে আমি দেখছি কি পুরো এতটা মানে রক্ত পড়ে আছে, মানে চোখটা খুলতেই দেখছি এতটা মেঝেতে রক্ত পড়ে। আচ্ছা। আমি তখন পুরো ভয় পেয়ে গেছি, লাফিয়ে আমি উঠেছি একদম, যে এত রক্ত কোত্থেকে এলো। আমি ছুটে গেছি মায়ের কাছে,
যে মা অনেক রক্ত, মা চলো দেখবে চলো। পুরো ঘাবড়ে গেছি, কারণ সকালবেলা যদি চোখ খুলতেই তুমি ওরম একটা দৃশ্য দেখো, মানে কি অবস্থা হবে বলো। এবার মা এসছে, তো দেখে কি ওখানে একটা পায়রাটা মরে পড়ে আছে। তো মা আর ওটাকে বের করেননি। হ্যাঁ, মা মানে একটু মাও ভয় পেয়েছে, তো ওটাকে বের করেনি। তো মা দেখে কি আমার মাথার মধ্যে শুধু দুখানা পালক রয়েছে পায়রার, আর কোথাও কিচ্ছু নেই। এবার যে পিসি আসেন কাজ করতে, তখন উনি পায়রাটাকে বের করেন সকালবেলা। তো বের করে দেখছি কি পায়রাটা যদি পাখাতে কেটে মারা যায়, হ্যাঁ, তাহলে তো ওর বলো কোথায় কোথায় চোট লাগতে পারে বলো তো। ঘাড়ে হবে, বা ডানাগুলো কেটে যাবে, বা ওর ঠোঁটটা ভেঙে যেতে পারে। হ্যাঁ, তার সাথে ও নিশ্চয়ই পাখাতে ধাক্কাকে কোথাও তো ছিটকে দেয়ালে পড়বে, আর আওয়াজও পাবো। হ্যাঁ, আওয়াজও পাবো, ছিটকে কোথাও তো পড়বে, ওর পালও পড়বে, ওর রক্তের ছেটা থাকবে। ঘরে কিচ্ছু নেই, পুরো ক্লিন। ওই শুধু একটা কি দুটো পালক আমার মাথায় ছিল, আর ও কোথায় পড়েছে, শোকেসের তলাতে, যেখানে কিনা কোনো জায়গায় নেই যাওয়ার। তো বের করা, তার ওর কাট কোথায় ছিল, ওর পেটের মাঝখানটাতে জাস্ট 1 ইঞ্চির মতন একটা কাট, তাও আবার ভার্টিক্যালি। তো এটা দেখে আমার মায়ের কিন্তু ডাউট হয়। হ্যাঁ, আমার তখন এইসব এত বোঝার তো ক্ষমতা ছিল না, আমি তো ভয় পাচ্ছি, স্বাভাবিক। এবার যে পিসিমা, উনি বলেন যে মামুনি তুমি কেঁদো না, একটা বিশাল বড় ফাড়া তোমার কেটে গেছে। হ্যাঁ, কেন? মানে এই যে পাখিটার ওপর দিয়ে চলে গেছে ফাড়াটা আর কি, উনি এটা মনে করেন। এটা কে বললেন তোমাকে? ওই পিসিমা বললেন আমাকে। পিসিমাটাকে? মানে যিনি কাজ করতে আসতেন আমাদের বাড়িতে। তো উনি বললেন যে মামুনি কেঁদো না, তোমার উপর দিয়ে বিশাল বড় একটা ফাড়া কেটে গেছে। মানে এটা মনে করা হয় যে বাড়িতে জন্তু জানোয়ার থাকলে তারা নাকি আমাদের বিপদটা আর কি নিয়ে যায়। হ্যাঁ, আর উনিও মানে ওনাদের ইয়েতে উনি মনে করেন যে কোনো জন্তু জানোয়ার যদি মানে মারা গেছে ঘরে বা কিছু একটা, তার মানে ওই বাড়ির লোকেদের কিছু একটা বিপদ সে নিজের মাথায় করে নিয়ে গেছে। এরপর আমার বাবার তো ঠিক হওয়ার তো কোনো চান্স নেই, ব্যাঙ্গালোরে বলেই দেওয়া হয়েছে যে ওনার 2 সপ্তাহ কি 2 মাস, তার বেশি উনি নেই। তো ওখান থেকে আমরা বাবাকে এবার বলি যে পুরুলিয়া গ্রামের বাড়িতে একবার নিয়ে যাই, ওখানে নিয়ে গিয়ে একবার সবার সাথে দেখা সাক্ষাৎ করিয়ে আসি, কারণ কতদিনের আর জীবন আছে বলা তো যায় না, সবার সাথে পরিবারজনের সাথে একবার দেখা করে আসুক। তো তখন আমরা একজন পীর বাবাকেও ডেকেছিলাম গ্রামেরই, তো ওনার সাথে কথাবার্তা বলি। হ্যাঁ, তো উনি বললেন যে আমরা যাব, ওখানে গিয়ে আমরা দেখে সব ইয়ে করে তারপর আমরা করব। মানে তোমাদের নতুন কোয়ার্টারে? হ্যাঁ, নতুন কোয়ার্টারে। তো ওনাকে নিয়ে আমার মামা, আমার এক কাকা, ওনারা আসেন, আর আমার দাদা। হ্যাঁ, আমাদের বললেন তোমরা এসো না, তোমাদের মানে বিপদ যেহেতু রয়েছে তোমাদের মাথার উপর। তো ওনারা ঘরের মধ্যে এসে যে গৃহ বন্ধন করা সবকিছু যা যা রিচুয়ালস করা সব করলেন, করে টোরে যখন ফিরে এলেন, তখন আমরা কি জানতে পারছি জানো? বলছে ওই যে ঘরটা, হ্যাঁ, ওই পার্টিকুলার ওই 10 নম্বর যে ঘর, ওর মধ্যে একটা নয়, দুটো নয়, প্রায় 5টা কি 7টা খাব্বিস জিন রয়েছে। কি জিন? খাব্বিস জিন। আচ্ছা, মানে এটা কি জিনের কোনো প্রজাতি? হ্যাঁ, সবচেয়ে শয়তান জিন ওটা, মারাত্মক লেভেলের শয়তান ওটা। মানে ও লোককে বিরক্ত করে, লোককে অসুস্থ করে, বিরক্ত করে ওরা মজা পায়, লোকের ক্ষতি করে, ওরা অলওয়েজ ক্ষতি করে লোকের। তোমরা তো গেছিলে হচ্ছে 2004-5, আর এটা হচ্ছে 5 বছর পর এই ঘটনাগুলো। হ্যাঁ, ওরা কি ওখানেই ছিল জিনগুলো, না জিনগুলোকে কেউ পাঠিয়েছিল? ওই জিনগুলো ওখানেই ছিল, ওরা ওখানেই থাকে। ওরা কোনো রকমের ক্ষতি করেনি কেন প্রথম দিকে? হয়তো পারেনি করতে প্রথম দিকটা, কারণ ওদেরও সময় লাগে, কারোর একটা যে ক্ষতি করবে বা কিছু করবে, আমাদের তরফ থেকে সেই মিস্টেক্স কিছু একটা হলে তবে তোরা করতে পারবে। আমার বাবা পুরো 5 ওয়াক্ত নামাজি, বুঝেছো, এত ডিউটির চাপের মতো 5 ওয়াক্ত নামাজি, আমার মাও নামাজি ছিলেন, ঠিক আছে। তো ওই সব কারণের জন্য হয়তো কোনো একটা মানে এতে ওরা বাধা পেয়েছে নিশ্চয়, যার জন্য অতটা মানে স্টার্টিংটা ক্ষতি করতে পারেনি। কিন্তু আস্তে আস্তে প্রভাব হতে তো টাইম লাগে না, তো আস্তে আস্তে করে মানে তারা শুরু করে। আচ্ছা, হ্যাঁ। তো
বলে তারা এতটাই পাওয়ারফুল যে ওই পীর বাবা একা করতে পারবেন না কিছু, ওদের তাড়ানো মানে ইম্পসিবল, উনি বলেই দিলেন ওদের তাড়ানো সম্ভব নয়। ওরা ওখানে আগের থেকেই থাকে, ওটা ওদের আস্তানা, যেহেতু 10 বছর বন্ধ ছিল, হ্যাঁ, তো ওদের তাড়ানো যাবে না। তো ওরা একটা ডিল করে যে ওদেরকে স্টোর রুমে জায়গাটা দিয়ে দেওয়া হবে, আমরা ওদের জায়গায় যাব না, ওরা আমাদের জায়গায় আসবে না, বুঝেছো? হ্যাঁ, একটা বর্ডার মতন টেনে দেওয়া হয়। তো বলা হলো স্টোর রুম তো আমরা ইউজ করি না, ওদের স্টোর রুমটা ওরা করলো, মানে চুজ করলো যে স্টোর রুমের মধ্যে ওদেরকে দিয়ে দেব স্টোর রুমটা, ওটা বাইরের থেকে বন্ধ করে দেব মন্ত্রপুত করে, দোয়া টোয়া পড়ে। তোমরা স্টোর রুম খুলবে না, ঠিক আছে? তোমরা স্টোর রুম খুলবে না। আর পীর বাবা অনেক রিকোয়েস্ট করে যে ভয় দেখিয়ে লিটারেলি, মানে ওদের যে তোমাদের আমি শেষ করে ফেলবো, তুমি যদি এই পরিবারের ক্ষতি করো, ওরা কিন্তু খুব নেক পরিবার, ওদের ক্ষতি করো না, এইসব করে যে তোমরা হয় আমার কথা মানো, নয়তো তোমাদেরকে আমরা মানে অন্য কোনো ব্যবস্থা নেব। তো আলটিমেটলি সেই খাবিজ জিনরা রাজি হয় যে ঠিক আছে আমাদের একটা পোর্শন দিয়ে দাও, যেহেতু আমরা এখানে আগের থেকে আছি, আমরা যাব না। ভালো কথা, স্টোর রুম তাদের হয়ে গেল, আমাদের স্টোর রুমে যাওয়ার দরকারও লাগে না। এরপর আমার বাবা মারা যান, তার 2 মাসের মাথাতেই, ঠিক 2 মাস হয় আমার বাবা মারা যান। এবার মারা যাওয়ার পর তারপর তো আমাদের অবভিয়াসলি কোয়ার্টার তো ছাড়তেই হবে, সরকারি কোয়ার্টার। তো সেই সময় যেহেতু আমার দাদার এইচএস পরীক্ষাটা শুরু হওয়ার ছিল, তার জন্য আমরা রিকোয়েস্ট করে একটু মানে টাইম চেয়ে নিয়েছিলাম যে ওর পরীক্ষাটা হয়ে যাক, তারপর আমরা কোয়ার্টার ছেড়ে দেব। তো ভালো, আমরা পারমিশন পেয়ে যাই। আমরা 2011-তে আমার দাদার পরীক্ষা হয়ে যায়, এপ্রিলে আমরা ঘর ছাড়ি, ঠিক আছে? এপ্রিল মাসে। ওকে। হ্যাঁ, ঘর ছেড়ে আমরা কোথায় আসি? আমরা আবার সেই বেহালাতেই রিটার্ন করি। বেহালাতে একজন আমাদের পারিবারিক আর কি ফ্যামিলি ফ্রেন্ড, তো তাদেরই বাড়িতে আমরা ভাড়া বাড়ি নিই। এবার এই যে ভাড়া বাড়িতে আমরা এসছি, তার আগে আমরা যে ঘরটা খালি করেছি, কোয়ার্টারটা, হ্যাঁ, সেই কোয়ার্টারটা খালি করার সময় আমরা মানে মাথায় আমাদের কেউ নেই, কিচ্ছু নেই আমাদের, আমরা কি করেছি যে স্টোর রুমটাকে খুলেছি। আমাদের মাথাতে একদমই জিনিসটা নেই যে স্টোর রুমটা আমাদের খোলা বারণ। এবার আমাদের খুলতে হয়েছে, কারণ ওর মধ্যে তো আমাদের জিনিস রয়েছে না, আমাদের বিভিন্ন রকমের মানে অনেক কিছু জিনিসই ওখানে রয়েছে। তো স্টোর রুম খুলেছি, সব জিনিস নিয়েছি। এরপর আমি মানে যখন জিনিসপত্রগুলো প্যাকিং হচ্ছে, তো সেই সময়টাতে বাবার প্রচুর বই খাতা ছিল, বক্সে রাখা ছিল, বক্সে ভরছিলাম সেগুলো, হ্যাঁ, বাকিগুলো। তো সেখান থেকে না আমি একটা ডায়েরি পেয়েছি। হ্যাঁ, এবার ডায়েরিটা খুলে না আমি দেখছি কি ওর মধ্যে বিভিন্ন রকমের ছক কেটে নকশা করে, হ্যাঁ, উর্দু বা আরবিকে কিছু লেখা রয়েছে, অনেক কিছু লেখা রয়েছে। আর ওপরে হেডিং যেটা রয়েছে, লাইক কোনো বন্ধুদের মধ্যে শত্রুতা কি করে করাবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কি করে করাবে, মানে সমস্ত মানে নেগেটিভ জিনিস, লোকের ক্ষতি করার। তো মাকে আমি বলছি যে মা, এই দেখো আমি এটা কি পেয়েছি, এ দেখো এর মধ্যে কি সব মানে এইসব লেখা রয়েছে, কি সব বাজে বাজে জিনিস দেখো। মা দেখে পুরো আটকে উঠেছে, খুব ঝাড় দিয়েছে আমাকে, হাত থেকে জাস্ট টেনে মানে ডায়েরিটা ছিনিয়ে নিয়েছে আমার হাত থেকে। হ্যাঁ, মানে আমি বলি কি হলো, এরকম ভাবে রিয়াক্ট করছে কেন? হ্যাঁ, তো মা বলে কি যে এটা তুই ছুঁয়েছিস কেন, এগুলো একদম পড়বি না, পুরো পাগল হয়ে যাবে, এগুলো খুব বাজে জিনিস, কালা জাদুর জিনিস এগুলো। আমি বলি বাবার কাছে কোত্থেকে এলো? তো মা বলে তোর বাবা একটা কেস আর কি সলভ করতে গিয়ে একটা কোনো তান্ত্রিককে হয়তো ধরেছিলেন, হ্যাঁ, তো তার কাছ থেকে নাকি এটা পাওয়া গেছে, তার ঘর সার্চ করে এইসব কিছু জিনিস পাওয়া গেছিল। বাবা এসে মাকে বলেছিল যে এটা জ্বালিয়ে দেবে, এটা কিন্তু খুব বাজে জিনিস, এটা জ্বালিয়ে দেবে। তো মা ভুলে গেছিল। তারপরে মা যদিও জ্বালিয়ে দেয়, ওটাকে ইমিডিয়েটলি আমার সামনেই দেন জ্বালিয়ে ফেলে ওটাকে। আচ্ছা আচ্ছা। এবার ওখান থেকে আমরা চলে আসি অন্য ভাড়া বাড়িতে। ভালো কথা, ভাড়া বাড়িতে একদম ভালো, কোনো অসুবিধা নেই। তো কোথায় ভাড়া বাড়িটা? এটা ওই বেহালাতেই। আচ্ছা, হ্যাঁ, বেহালাতেই আমরা আবার ফিরে এলাম। হ্যাঁ,
তো এই ফ্যামিলি ফ্রেন্ডের বাড়ি বললাম না, ওনার সাথে আমার বাবার আর কি, মানে উনিও পুলিশেরই লোক, হ্যাঁ, তো ট্রেনিং দিতেন উনিও এখন নেই। তো ওনাদের সাথে প্রায় 35 বছর 40 বছরের বন্ধুত্ব। তো তাদের বাড়িতে ভাড়াই আমরা আসি। তো ওখানে এসে এবার আমার মা ওর পাশাপাশি একটা প্লট পাই, প্লটটা কিনে নেন, একদম লাস্ট প্লট, ওটা কেউই কিনছিল না, খুব কম দামের মধ্যে আমার মা পেয়ে যায়, কিনে নেন। ওই সময়টাতে কিন্তু আমার একটা রিলেশন ছিল, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, তো রিলেশন ভালোই যাচ্ছে, কিন্তু আমি কিন্তু ছেলেটাকে পছন্দ করতাম না অ্যাকচুয়ালি। আমি কিন্তু ওর সাথে রিলেশনে কোনোদিন চাইও নি আসতে, আমি ওর সাথে কথাও বলতাম না। জানি না কোত্থেকে কি হলো, আমি জানি না। এবার ফার্স্ট টাইম যখন মিট করি, ও আমার মাথার থেকে একটা চুল ছিঁড়ে নিল। আচ্ছা, হ্যাঁ, আমার মাথার থেকে একটা চুল ছিঁড়ে নিল, দিয়ে পকেটে রেখে দিয়েছে ওটাকে। আমি বলি কি পাগল নাকি? তো বলছে নেই, মোহব্বত কি নিশানি হ্যাঁ। দেন ও মিষ্টি কিনে রেখেছিল, আগের থেকেই কিন্তু মিষ্টি কিনে রেখেছে আমার জন্য, হ্যাঁ। তো আমি বললাম ঠিক আছে তাও খাই। তো বলে না, আমি খাইয়ে দেব, আমার হাতে খাও, তুমি নিজে খাবে না। তো হ্যাঁ, সে খাইয়ে দিল, অথচ মিষ্টির দোকান সামনে, বাট ও মানে কিনে নিয়ে এসছে, বলে মিষ্টি নাকি বাড়ির থেকে কিনে নিয়ে এসছে, অথচ মিষ্টির দোকান সামনেই। এটা 2000 পরে, মানে 10-এর পরে, হ্যাঁ 11-র ঘটনা, এটা 11-র এন্ডের দিকে। এবারে আমি না, মানে ও ভালো কি খারাপ আমি বুঝতে পারছি না, হ্যাঁ। ও লাইক মানে ফোর্স করতো আমাকে যে ঘর ছেড়ে চলে আসো, মা বাবার সাথে সম্পর্ক ভেঙে দাও। ইভেন আমাকে এটাও বলছে যে তোমার মা কিন্তু আমাদের সম্পর্ক ভাঙার চেষ্টা করছে, হ্যাঁ, তোমার মা চায় না এই সম্পর্কটা হোক। দেন একদিন বলছে কি যে জানো তো, তোমার বাবার সাথে অনেক কিছু খারাপ হয়েছে, হ্যাঁ, তোমার বাবাকে মেরে ফেলা হয়েছে অ্যাকচুয়ালি। তা আমি ভাবতাম কি ও পাগল আছে, ছিট আছে মাথাতে, যা তা বকে যাচ্ছে। এবার হচ্ছে কি, তার কিছুদিনের বাদে আমি একদিন রাত্রিবেলা এমনি ঘুমিয়েছি, নর্মাল যেরকম মানুষ ঘুমায়, ঘুমোচ্ছি। হঠাৎ করে কি হচ্ছে, আমি মানে দেখছি আমার চোখের সামনে না একটা বয়স্ক মতন লোকটার আমি মুখটা পুরো দেখতে পাচ্ছি না, ওর চোখ দুটো শুধু আমি দেখতে পাই, মারাত্মক জলজলে চোখ, পুস্তক পুরো জ্বলছে, চোখ দুটো একদম আগুনের মতন জ্বলছে, হ্যাঁ। আর লোকটা একটা হাভেন কুন্ড হয় না যেরকম, ওর সামনে বসে আছে, হ্যাঁ, তার সাথে আরো অনেক লোক আছে, ওরা প্রত্যেকে লাইক ব্ল্যাক কালারের, মাথা থেকে পা অব্দি ঢাকা ব্ল্যাক কালারের একটা মানে কাপড় পরে আছে, মানে আলখাল্লা টাইপের বলতে পারো, হ্যাঁ। ওরা কিন্তু কনস্ট্যান্টলি এ মাথা থেকে ও মাথা ওয়াক করে যাচ্ছে, ওরা দাঁড়িয়ে নেই। আর যে বয়স্ক যে লোকটাকে দেখলাম, সে কি করছে, হাভেন কুণ্ডের সামনে বসে ও কিছু মন্ত্র পড়ছে, হ্যাঁ। পড়তে পড়তে ও দুহাত তুলেছে আকাশের দিকে, মানে দুহাত তুলে ও ওপরের দিকে তুলে ও জোরে 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 মন্ত্র পড়ছে, হ্যাঁ। এগুলো আমি চোখের সামনে আমি দেখছি সব, ঠিক আছে। পড়তে পড়তে ও কি করেছে, ও যে ডান হাতটা হয়, হ্যাঁ, ডান হাতটাকে খুব জোরে করে মুঠো করেছে, হ্যাঁ। মুঠো করতে কি হয়েছে জানো তো, আমার পেটে যে ডান দিকে না মারাত্মক যন্ত্রণা, মারাত্মক, আমি পুরো ছটপট ছটপট করছি, পুরো পা হাত এরকম ছটপট করে যাচ্ছি বিছানাতে, মারাত্মক যন্ত্রণা, মানে ফিল হচ্ছিল, রিয়েলি ফিল হচ্ছে যেন মানে সত্যিকারে একদম মানে আমার পেটে যন্ত্রণা হচ্ছে, সত্যি আমার সাথে হচ্ছে এটা। এরপর হট করে কি হচ্ছে, আমি পুরো কেঁদেই ফেলেছি, আমার কিন্তু চোখ থেকে পুরো জল বেরোচ্ছে, মানে যন্ত্রণাতে, মারাত্মক যন্ত্রণা। ও হাতটাকে মুঠোটাকে হালকা করে দিল, ব্যথাটা কমে গেল। এবার ও আরেকবার বারবার করে করে না এরকম করে করে বারবার মুঠো করছে, আবার মুঠোটাকে হালকা করে দিচ্ছে, হ্যাঁ। মানে বলে না যেটা কষ্ট দেওয়া, বারবার করে তিল তিল করে, ওই জিনিসটা করছে আমার সাথে। এরপর হঠাৎ করে আমার কানের কাছে, একদম খুব কানের মানে একদম পাশে, কে একটা হালকা, একদম খুব হালকা একটা মধুর ভাবে একটা হুইসেল বাজালো, আর আমার ঘুমটা গেল ভেঙে। তখন আমার কিন্তু হাত কিন্তু তখনও পেটের ডান দিকে আমি হাত দিয়ে চেপে ধরে আছি,
আমি দেখি পুরো বিছানার চাদর ওলট পালট হয়ে গেছে আমার, হ্যাঁ, পা হাত পুরো আমি যে মানে করেছি, যে ছটপট করেছি পুরো বোঝা যাচ্ছে। আর আমি তখন আমি পেটের ডান দিকে আমি করে আমি ভাবছি না আমার তো কোনো পেন হচ্ছে না। আমি কিন্তু রিয়েলি আমি পুরো শকে ছিলাম যে তাহলে কি এটা স্বপ্ন ছিল না মানে সত্যি ব্যথা করছিল, কি হলো জিনিসটা। আমি ভয় খেয়ে যাই ভোরবেলা কিন্তু তখন। এবার আমি ছুটে গেছি মায়ের কাছে। তো মাকে আমি বলতে বলতে প্রায় অজ্ঞান মতনই হয়ে গেছিলাম অ্যাকচুয়ালি। প্রচন্ড শক খেয়ে গেছি এটাতে আমি। তো অনেক কষ্ট করে দেন মা আমাকে একটু মানে রিল্যাক্স করে একটু ঘুম পাড়ান। এরপর কৌস্তব কি হলো, আমি যখনই চোখ বন্ধ করছি সে দিন হোক রাত হোক পুরো আতঙ্কের মতন হয়ে গেছিল আমার কাছে, মানে প্রায় একটা সপ্তাহ বলতে পারো। আমি যখনই ঘুমানোর চেষ্টা করছি ওরা আমাকে ঘুমোতে দিচ্ছিল না। হ্যাঁ, আমি যখনই ঘুমোতে যাচ্ছি না ওদের আমি দেখছি, হয় ওরা আমাকে, আমি ঘুমোচ্ছি চোখের সামনে আমি ওদেরকে দেখছি, আর যখনই ঘুম থেকে উঠছি হয় আমার নাক থেকে পুরো রক্ত বেরোচ্ছে, মানে কাটা চিহ্ন, ঠিক আছে, আমার আঙ্গুলে কাটা চিহ্ন, হাতে, আমার পুরো বডিতে পুরো নখের দাগ ছিল। আমার বন্ধুকে আমি দেখিয়েছিলাম, ক্লাস করতে যেতাম তো, আমার পুরো বিপি এত নেমে গেছে যে মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছি বারবার এইসব হতে। এবার আমার মা তখন বলল আমি তোমার সাথে ঘুমোবো। মা যখন থেকে আমার সাথে এবার ঘুমোতে শুরু করলো, মা কি করতো আমাকে ধরে জড়িয়ে ধরেই আমাকে ঘুমোতো। হ্যাঁ, আর কিন্তু আমি স্বপ্ন দেখছি না। আচ্ছা, হ্যাঁ। এবার আমি মাকে বললাম মা আর তো স্বপ্ন টপ্ন আসছে না, ঠিক হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই, আমি এবার একাই ঘুমোবো। আবার যে একা ঘুমোতে শুরু করেছি কৌস্তব, আবার সেম জিনিস। এবার দেখছি কি আমি যে আমাকে একটা ছোট্ট আমার হাইট আর আমার উইথের মতন একটা রুম, ওর মধ্যে আমাকে কেউ যেন একটা লক করে দিয়েছে। আর আমার সবচেয়ে ভয় যেটা, আমার কোনো জিনিসে ভয় নেই, শুধু একটাই আমার ভয়, টিকটিকি। তো ওই যে ছোট রুমটা প্রায় কফিনের সাইজের বলতে পারো, ওর ভেতরে টিকটিকি কিচ 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 করছে, আমার নড়ার ক্ষমতা নেই। হ্যাঁ, আর আমি ভয়ে পুরো অন্ধকার, একটা লাইট নেই, কিচ্ছু নেই, আমি ভয়ে পুরো চিৎকার করছি। দরজার বাইরে থেকে কেউ বন্ধ করে দিয়েছে, আমি কিন্তু ফিল করতে পারছি দরজার বাইরে কিন্তু কেউ রয়েছে, সে হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সে কিন্তু খুলছে না দরজাটা। হ্যাঁ, আমি চিৎকার করে যাচ্ছি, চিৎকার করে যাচ্ছি, চিৎকার করতে করতে ওখানে হার্ট ফেল করে আমি মরে যাই। এবার থেকে মানে প্রত্যেকবার আমি এই স্বপ্ন দেখছি যে আমি মরে যাচ্ছি স্বপ্নের মধ্যে। তারপরে আবার দেখছি কি একদিন যে আমাকে এই কালো কাপড় পরা এরা, হ্যাঁ, আমাকে পুরো বেঁধে দিয়েছে, আমার পুরো হাত পা পুরো বেঁধে দিয়েছে আমাকে। আর আমাকে, আমি কিন্তু জানতো, হ্যাঁ, আমাকে অল্প অল্প করে টুকরো করে করে আমার বডিটাকে পুরো কেটে দিল, আর আমি মরে গেলাম। তারপর ঠিক আছে, তারপর দেখছি একদিন একটা জঙ্গল, হ্যাঁ, ওই বয়স্ক লোকটাকে কিন্তু আমি প্রত্যেকবার বয়স্ক লোকটাই দেখছি, ওর মুখ আমি দেখতে পাচ্ছি না, ওর শুধু চোখ আমি দেখছি। লোকটা ছুরি হাতে একটা জঙ্গলের মধ্যে আমি দৌড়চ্ছি, ও আমাকে মারতে চাইছে, মানে যে আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে কি, কেউ আমাকে খুন করতে চাইছে, কেউ চাইছে আমাকে পুরোপুরি ভাবে মেরে ফেলতে। তো এই জিনিসগুলো হওয়াতে আমার শরীর খুব ভেঙে পড়ে। ফাইনালি এবার আমার পেটে এবার যন্ত্রণা, সিরিয়াসলি ওই সেম পেন আমার পেটের ডান দিকে শুরু হয়, সিরিয়াসলি হয় জিনিসটা। এরপর ডাক্তার অনেক টেস্ট করেন, ফাইনালি আমার একটা অপারেশন করতে হলো ইমিডিয়েটলি। ডাক্তার বললেন যে অপারেশন যদি না করা হয় এক্ষুনি, তাহলে হয়তো মানে ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে যেতে পারে, যেহেতু ওর কম বয়স। তো অপারেশন করতে হলো। এবার আমার মা গিয়ে ওখানে একজন মানে দাদুর সাথে কথা বলেন। হ্যাঁ, তো উনি বললেন যে দেখুন আপনার মেয়ের সাথে কিছু প্রবলেম আছে, হ্যাঁ, ওর পেছনে একটা বাজে জিন রয়েছে, সেটা অনেক দিন ধরেই রয়েছে, আর সে প্রচন্ড জেদি, সে ওকে ছাড়বে না, এমনিতে ছাড়বে না, খুব জেদি সেটা। আর ঘরের মাটি ফাটি দিয়ে অনেক কিছু চেক করানো হয় যে ঘরের মধ্যে কোনো প্রবলেম নেই, হ্যাঁ, তবে ওর যে প্রবলেম গুলো হচ্ছে সলিউশন নিয়ে করা হবে। তো মাকে কিছু তাবিজ ফাবিজ কিছু দেওয়া হয় পোড়ানোর জন্য।
তো মা যখন আমাকে গলায় একটা তাবিজ পরান, আর আমাকে জিনিসগুলো যে তাবিজগুলো যেগুলো ছিল জ্বালাতে হতো বিকেল বেলা করে রিচুয়ালস এর মতনই মা আমাকে দিয়ে পড়াতেন। তো মা আমাকে সত্যি কথা কিছু বলেননি তখন। হ্যাঁ, মা বললেন না এটা তোমাকেই করতে হবে। আমি বলি মা তুমিই পুড়িয়ে দাও না। মা বলছেন না এটা তোমাকেই তোমার হাত দিয়ে করতে হবে। আমি যখন ওই রিচুয়াল গুলো করছি বা গলায় যে আমার তাবিজটা, মা বলেছেন কোনোদিন খুলবি না, ভুল করেও এটা খুলবি না। তো আমার যে বয়ফ্রেন্ডটা ছিল সে আমাকে বারবার করে বলছে কি তুমি তাবিজটা খুলে ফেলো, তাবিজটা তুমি পড়ছো কেন, শোনা তোমার দরকার নেই, আমি তো আছি তোমাকে প্রোটেক্ট করা, কেন পড়ছো তুমি, খুলে ফেলো। এবার মা, আমি যখন খোলার চেষ্টা করছি তখন আমার মায়ের সামনেও কি বলছে জানো, বলছে এই তুমি খুলছো কেন তাবিজটা, মা তো ঠিকই বলেছেন পড়ে থাকো তাবিজটা। এবার মায়ের সামনে খুব মিষ্টি কথা, আর যেমনি মা থাকছে না ও বলছে কি তোমার মা কিন্তু আমাদের সম্পর্কটা ভাঙার চেষ্টা করছে। মানে এটা তোমার বাড়িতে আসা যাওয়া ছিল? না 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 না, বাড়িতে আমি কোনোদিন আনিনি ওকে, কারণ আমার ওর প্রতি একটা নেগেটিভ অলওয়েজ, কিন্তু আমার বললাম না ইনটিউশনের জন্য, আমার ইনটিউশন খুব ভালো, আমার অলওয়েজ মনে হতো কিছু একটা ব্যাপার আছে আমি বুঝতে পারছি না। ও ফোনেই বলতো, ও বাড়িতে আসার অনেক জেদ করেছিল, আমি কোনোদিন না বাড়িতে এনেছি না ওর সাথে আমি মিট করতে যেতাম। মায়ের সাথে কিভাবে কথাবার্তাটা হলো? ফোনে 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 যখন মা থাকছেন? হ্যাঁ হ্যাঁ ফোনে। তো এবার দিয়ে হচ্ছে কি মানে আমি তখন মাকে বলছিলাম যে জানো মা আমি না এই স্বপ্ন দেখি। হ্যাঁ, তখন ওই যে টিকটিকির স্বপ্নটা মা শুনে পুরো একদম মা চমকে গেছে। হ্যাঁ, মা বলছে কি আমাকে যে দেখ এই ছেলেটা কিন্তু ঠিক না, ছেলেটার সাথে কথা বলিস না তুই, ও কিন্তু ঠিক না। মা আমাকে অনেকবার ওয়ার্ন করেছে, বাট আমি জানি না, কারোর কথাই আমি শুনতাম না, মানে শুধু ওর কথাতেই আমি চলতাম এরকম। তো মা আমাকে বললেন এই সেম জিনিস ও তোর সাথে আমাকে করতে বলেছিল, যে তুই তো টিকটিকি ভয় পাস, মা ও তো টিকটিকি খুব ভয় পায়, ওকে একটা রুমের মধ্যে টিকটিকির সাথে বন্ধ করে রেখে দেবেন, সব ভয় কেটে যাবে। তো মা অবভিয়াসলি মা খুব বকা দেন। হ্যাঁ ওকে। তো এবারে আস্তে আস্তে করে ওর সাথে আমি মানে কিছুতেই বুঝতে পারছি না যে ওই জিনিসগুলো করছে নাকি। আরেকটা কথা যেটা ও আমাকে বলতো অলওয়েজ, যে তোমাকে না কোনো নেগেটিভ জিনিস না ছুতে পারবে না, জানো তো তোমার উপরে এমনই একটা প্রোটেকশন করা আছে, লাইক আ শিল্ড একটা করা আছে, তোমাকে কোনো নেগেটিভ জিনিস ছুতে পারবে না, তোমার বাবা না তোমার উপরে প্রোটেকশন লাগিয়ে গেছে। ঠিক আছে, এই কথাটা ও আমাকে বলতো। আচ্ছা। হ্যাঁ, তো আমি তারপরে ভগবানের কাছে করি, আল্লাহর কাছে করি যে আমাকে তুমি সত্যিটা দেখাও, রাস্তা দেখাও। হ্যাঁ, দেন আস্তে আস্তে করে আমি সত্যিগুলো জানতে পারি। হ্যাঁ, তারপরে ওকে আমি লাইফ থেকে বের করতে সাকসেসফুল হয়। কারণ এই কিছু কিছু জিনিস ওই যে মানে বলতো যে তাবিজটা খুলে ফেলো, বা এই যে মায়ের আগেনস্টে ভড়কানো আমাকে। হ্যাঁ, তো এই জিনিসগুলো না ও অ্যাকচুয়ালি আমাকে নিজের কন্ট্রোলে করার জন্য করছিল। ওই যে বললাম আমার চুল রেখে দিয়েছিল নিজের কাছে ফার্স্টের দিন যেটা ছিল, মিষ্টি খাইয়েছিল, আর মিষ্টি খাইয়ে ওটাকে কি ও কি করতে বলো তো, আমার চোখের দিকে তাকিয়ে আমাকে বলতো চোখের দিকে তাকাও। আমি তাকাতাম তো তুমি বিশ্বাস করবে না কৌস্তব, আমি হিপনোটাইজড হয়ে যেতাম, মানে কিরম একটা ঘোরের মধ্যে আমি চলে যেতাম কৌস্তব। আমি হ্যাঁ প্রচন্ড মাথা যন্ত্রণা করতো। তারপর আমি ওই জন্য ওর সাথে মিট করতাম না। আর যখনই ওর সাথে আমি ব্রেকআপ করতে চাইতাম না, ও বলতো একবার শুধু মিট করো, একবার মিট করো। আর কোনোদিন আমার বন্ধুদের সামনে আসতো না। বন্ধুরা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করে চলে গেল, ও আসবে না। ওরা মানে তোমার সাথে তুমি ব্রেকআপটা কেন করতে চাইতে? মানে ব্রেকআপটা কারণ ও না খুবই মানে ইললিগাল আর কি একটা লোক। হ্যাঁ, ও যে মানে আমার বাবার সাথে শত্রুতাও আছে ওর, আর মানে বাবার সাথে শত্রুতা মানে ডেফিনেটলি সে একটা বাজে লোক, বুঝেছো তো। আর তার অনেক কাণ্ড কারখানা, অনেক জেল তেল, অনেক মানে প্লাস লোকটাও ঠিক না, ক্যারেক্টারও ঠিক না, আর অনেক মানে নেগেটিভ, অনেক বাজে। ঠিক আছে, তো এই ঘটনাগুলোর জন্য আমি ওকে আর কি ব্রেকআপ করেছিলাম। এবার ও আর কি মানে আর কি কি বলতো এই সবগুলো করে, এই যে চুল ফুল রেখে বা মিষ্টি খাই কাউকে একটা বশে করে ও ভেবেছিল আমাকে রাখবে। হ্যাঁ, তো পারিনি আলটিমেটলি, কারণ আমার তরফে তো দেখো ওপরওয়ালার তো একটা রয়েছে তো না। হ্যাঁ, এরপরে ওই বাড়ির থেকে আমরা চলে আসি আমাদের নিজস্ব বাড়িতে। ওকে। হ্যাঁ,
নিজস্ব বাড়িতে আসি, এখানে কোনো প্রবলেম হয় না। সে আমরা মনে হয় এখানে আসি যখন ওই 13-এর এন্ডের দিকে বা 14-এ হবে। হ্যাঁ, তো প্রথমের দিকটা কোনো অসুবিধা হয় না। 2015-এ গিয়ে ধরা পড়ে যে মায়ের আর কি দুটো কিডনি আর কি 10% জাস্ট কাজ করছে। তো এমনি ঘরে কিন্তু কোনো প্রবলেম হয়নি, ভালো যাচ্ছে, সবকিছু উন্নতি হচ্ছে আমাদের, শরীর টরীর এমনি ঠিক আছে। মা যদিও অসুস্থ ছিল কিন্তু মার শরীর কিন্তু একদম ভালো ছিল, খুব ফিট ছিলেন উনি এমনি। 2018-র পর, হ্যাঁ 2018টা পার হলো কোনোভাবে, 19-এ যে ফেব্রুয়ারি মাস, 14 ফেব্রুয়ারি গেল। 15 ফেব্রুয়ারি সকালবেলা 8টার সময় দেখছি কি আমার রুমের যে জানলা, হ্যাঁ ওই জানলাতে কে 3টে বেলুন বেঁধে গেছে। আচ্ছা আচ্ছা। 3টে বেলুন কোথাও, মানে আমাদের যে বাড়িটা সেটা হচ্ছে একদম লাস্টের বাড়ি, একদম শেষ বাড়ি। হ্যাঁ, আর এদিকটাতে কেউ কিন্তু ঢুকতে পারবে না, কারণ এত কুকুর এখানে কুকুররা পুরো পাহারা দেয়। হ্যাঁ, এবার আমাদের সারাদিন তো দরজা জানলা দেখো খোলাই আছে, দিনের বেলা তো কেউ এলে তো আমরা দেখতে পাবো। এবার জিনিসটা করেছে 14 রাত্রে, বুঝেছো? 15 তারিখ সকালে দেখছি, আর লাস্টের দিকে মানে আমার যে রুমটা একদম এন্ডের দিকে, সে তো বাঁধার হলে তো সে মায়ের রুমের জানলাতেও বাঁধতে পারতো, সামনের দিক দিয়ে বেঁধে চলে গেল। কিন্তু সে একদম লাস্টে, যেখান থেকে পার হওয়ার জন্য শুধুমাত্র একটা বড় ড্রেন আছে, আর সে পালিয়ে বাঁচতে পারবে না। এবারে 3টে বেলুন, একটা রেড কালার, একটা ব্লু কালার, একটা গ্রিন কালার। তো বেলুনগুলো কিন্তু ফোলানো ছিল না, বড় বড় যে বার্থডেতে যে বেলুন গুলো হয় না, একদম বড় বড় সাইজের ওই বেলুন। তো হ্যাঁ, এবার মা ভেবেছে কি কোনো হয়তো বাচ্চারা খেলতে খেলতে হয়তো চলে এসছে, আটকে গেছে। তখনও কিন্তু আমরা জানি না যে 3টে বেলুন রয়েছে। তো যে কাজ করছিলেন দিদি, সে ঝাড়ু দিয়ে ফেলতে যায়, বলছে দিদি বলছে যে ঝাড়ু দিয়ে তো সরছে না। হ্যাঁ, তো মা এসছে, মা বলে কি হয়েছে দেখি, তো দেখছে পুরো গিট দিয়ে, মানে 3টে বেলুনকে ওই মানে 3টে বেলুন দিয়েই গিট দিয়ে বাঁধা, বুঝেছো? আর এত চেপে শক্ত করে গ্রিলের মধ্যে বাঁধা রয়েছে যে ওটাকে কেটে কেটে মানে বের করতে হয়েছে। মা আর দাদা মিলেই কেটে ওটাকে বের করেছে। এবার জ্বালানোর জন্য আরেক জ্বালা, সেটা কিছুতেই জ্বলছে না, অনেক কষ্ট করে কেরোসিন তেল ঢেলে ঢেলে ওটাকে জ্বালানো হয়। ভালো কথা। এরপর বিকেল হলো, যখন বিকেল বেলাতে আমি একটুখানি চোখটা লেগে যায়, সেদিনকেরই ঘটনা বলছি কিন্তু পুরোটা, 15 ফেব্রুয়ারি 2019। আমি দেখছি কি যে একটা মেয়ে এসছে আমাদের বাড়িতে, একটা কম বয়সী একটা মেয়ে, হ্যাঁ ইয়াং আর কি। তো একটা স্কুলের মনে হয় ড্রেস পরা আছে মেয়েটার। তো মায়ের সাথে কিছু একটা কথা টথা বললো, দেন মা চলে যায়। মেয়েটা সডন একদম টার্ন নিল, টার্ন নিয়ে কি হলো, ও আমার যে রুমটা, আমি বাঁ পাশ ফিরে শুয়েছিলাম, রুমের দরজার দিকে মুখ করে, আমার মুখের সোজাসুজি হচ্ছে দরজাটা, দরজা খোলা আছে, ও ঠিক দরজার যে বাইরেটাতে বসলো, হাঁটু গেড়ে বসছে, ঠিক আছে? হাঁটু গেড়ে বসতে ওর পুরো লুকটা পুরো চেঞ্জড। হ্যাঁ, ও বডিটা একটা পুরুষের মতন, আর মুখটা পুরো হচ্ছে তোমার একদম মানে কুকুরের মতন পুরো, মানে কি বিভৎস, মানে ওর ফেসটা এত বড় একটা জিভ দিয়ে ও পুরো নিজের মুখ চাটছে, আর বড় বড় মানে নখ রয়েছে ওর হাতে, আর দাঁত খিচিয়ে মানে এত বিভৎস ভাবে আমার দিকে আঙ্গুল তুলে এরম ভাবে আমাকে বলছে যে সবাইকে শেষ করে দেব, এই কথাটা আমাকে বলছে। হ্যাঁ, এবার আমি বলি কি হলো ব্যাপারটা, আমি বুঝতে পারছি না, ঠিক আছে, যে আমি রিয়েলে দেখছি না স্বপ্নে দেখছি। আজান হলো সাথে সাথে, আমি তখনও কন্টিনিউয়াসলি আমি ভাবছি যে এটা আমি কি দেখলাম, কি ছিল এটা। হ্যাঁ, মানে রিয়েলাইজ করতে পারছি না আমি যে কি হলো ব্যাপারটা আমার সাথে, আমি কিছু বুঝতেই পারলাম না। হ্যাঁ, মুখ হাত ধুয়ে টুয়ে যখন এসছি, আমি দেখছি কি আমার হাতে প্রচন্ড জ্বালা পড়ছে। হ্যাঁ, আমার ডান হাতের যে কবজির কাজটাতে খুব জ্বালা করছে। তো দেখছি ওখানটাতে মানে নখ দিয়ে কেউ পুরো এরকম ডিপ করে ক্রস মার্ক করে দিয়ে গেছে একটা।
পুরো Okay, okay. রক্ত বেরোচ্ছে ওর থেকে। আর আমার কিন্তু নখ একদম নেই, আমি খুব বাজে ভাবে আমি নেল বাইট করি, হ্যাঁ আমার একদম নখ নেই। তো এবার আমার বাড়ির লোক তার ওরম ভাবে আমার হাতে কেটে দিয়ে যাবে না, বা আমি তো আর ছুরি চাকু নিয়ে তো ঘুমোচ্ছি না। তো এটা হলো, তো আমি মাকে তারপর বললাম যে মা জানো আমি এরকম একটা স্বপ্ন দেখেছি। হ্যাঁ, তো মা তো একটু ভয় পাবে ডেফিনেটলি। এবার সারাদিন আমাদের সাথে আর কিছু হয়নি। রাত্রিবেলা ঠিক 2:30টার সময় মা খুব অসুস্থ। এবার ঠিক 2:30 বাজে মায়ের খুব জ্বর হয়ে গেছে, মুখ থেকে রক্ত বেরোচ্ছে, প্রচন্ড জ্বর। তো দিয়ে আমি আয়াতুল কুরসি পড়ে দিতে জ্বরটা ঠিক হয়ে যায়। মাকে তারপর ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সব চেক আপ করালাম, সব রিপোর্ট ঠিক আছে। এবার আমি প্রত্যেক দিনে কি ফিল করছি, লাইক আমি রাতে ঘুমোতে এসছি বিছানাতে, আমার পাশে কেউ একটা এসে মানে শুলো আমার পাশে, বা জাম্প মেরে খাটের মধ্যে উঠলো। মানে তুমি যদি খাটের মধ্যে ধরো শুয়ে আছো বা বসে আছো, তোমার পাশে যদি এসে কেউ বসে বা লাফিয়ে খাটে ওঠে, তুমি তো বুঝতে পারবে সেটা যে কেউ এলো। তো আমি সেটা দেখছি, যে মানে ফিল করছি যে কেউ একটা এসছে। এবার আমি দেখছি কি যে আমি যখন ঘুমোচ্ছি আমার কন্টিনিউয়াসলি মনে হতো কেউ আমার রুমে রয়েছে, কেউ একটা আমাকে দেখে যাচ্ছে, মানে আমার দিকে স্টেয়ার করে আছে, সে কিন্তু এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে। প্রত্যেকদিন রাত্রে এটা ফিল হতো ঘুমানোর সময়। ওকে ওকে। হ্যাঁ, এবার মনে হতো কি যে ওই যে বলেছিলাম না কালো আলখাল্লা পরে পুরো কেউ হাঁটা চলা কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে, হ্যাঁ, তো ওইটা ফিল হতো যেন আমার রুমের মধ্যে আমার মাথার দিক থেকে কেউ সমানে হেঁটে যাচ্ছে, এই মাথা থেকে ওই মাথা হেঁটে যাচ্ছে শুধু। এবার আরেকটা জিনিস কি মনে হতো আমার, যে ঘরের মধ্যে না যেন আমি কিন্তু কোনো ছায়া দেখতে পেতাম না, বাট ফিল হচ্ছে কোনো একটা বাচ্চা কেউ দৌড়ে বেড়াচ্ছে, একটা বাচ্চা সাইজের ছোট একটা কেউ একটা দৌড়ে বেড়াচ্ছে, সে এক জায়গায় দাঁড়িয়ে নেই, শুধু এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। আমি এই জিনিসগুলো বাড়িতে তখন বলিনি। এবার শুরু হচ্ছে কি, আমার দাদার সাথে ঘটনা শুরু হলো। এবার এত অসুস্থ হচ্ছে ও, প্রত্যেক দিন অফিসে যাওয়ার সময় এবার হাইওয়ে আসছে, হাইওয়েতে অসুস্থ হয়ে পড়ছে, মানে শুধু ভমিট করছে ওখানে এলে প্রত্যেক দিনের। ওখান থেকে ফোন করে আবার ওকে বাড়ি আনা হচ্ছে, বাড়িতে এসে সুস্থ, আবার পরের দিন যাচ্ছে ওই হাইওয়ের ওখানেই জিনিসটা হচ্ছে। এরপরে হতে হতে ছেলেটা কোনো কারণ নেই কিছু নেই মানে হসপিটালাইজড হয়ে গেল, শরীর পুরো ভেঙে গেছে, ওর প্রত্যেকটা রিপোর্ট নর্মাল। ডাক্তাররা প্রায় 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেল, ওর 1 বছরের মতন ও যেন অফিসে যেতে পারেনি, প্রায় 1 বছরের কাছাকাছি। আচ্ছা। হ্যাঁ, ওর কিন্তু 1 বছরের মধ্যে মানুষটা 80 থেকে কমে 70-এ নেমে এলো। হ্যাঁ, কিন্তু পুরো হাড়গোড় বেরিয়ে যাচ্ছে, তবুও ডাক্তারের ওর কোনো মানে কি ওর রোগ হচ্ছে না হচ্ছে কেউ ধরতে পারছে না, বলছে ওর রিপোর্ট তো সব নর্মাল, আমরা কি ট্রিটমেন্ট করবো, ওর কেউ ধরতে পারছে না। এদিকে ওর হলো কি, একদিন রাত্রে ঘুমিয়েছে, সকালবেলা উঠছে দেখি ওর চোখ পুরো অন্ধ হয়ে গেছে। চোখ আর মানে হ্যাঁ, চোখের যে পাতাটা হয় না, আমরা ঘুমানোর সময় চোখের পাতা বন্ধ করে ঘুমাই, তো চোখের পাতাটা আর নাড়াতে পারছে না, পাতা আর নড়ছে না। চোখের মণিটা ওই ঘুমানোর সময় যেদিকে ছিল ওরকমই থেমে গেছে মণি। আচ্ছা। হ্যাঁ, আর চোখে অন্ধ, কিচ্ছু দেখতে পাচ্ছে না। এবার হঠাৎ করে এই জিনিসটা হয়, তা আমরা এবার বলি যে ওকে ডাক্তার ভালো দেখাতে হবে। হ্যাঁ, আরো চেষ্টা করতে হবে, কোনো লাভ হচ্ছে না। কৌস্তব এত ডাক্তার দেখিয়েছি, সবাই বলে কি ওর রিপোর্ট সব নর্মাল, আমরা কি ট্রিটমেন্ট করবো, এত ভালো ভালো ডাক্তার। ঠিক আছে, দেন আমরা ডিসাইড করলাম একটা কোনো বাবার কাছে এবার যেতেই হবে। হ্যাঁ, তো তা বাবার কাছে যাওয়ার আগে তো হসপিটালাইজড হয়, তো আমরা বলে এক কাজ করি, আমাদের বাড়িতেই তো রয়েছে একজন, তাকে একবার ডাকি। তো একটা দিদি আমাদের ফ্যামিলিরই, তাকে আমরা ডাকি। হ্যাঁ, তো সে এলো রাত্রিবেলা 3টের সময়, রিচুয়াল করলেন। হ্যাঁ, করে টোরে উনি বলেছিলেন দাদার সাথে দেখা করেই যাবেন। হ্যাঁ, 1 সপ্তাহ মতন থাকবেন। সকাল হতেই না প্রস্তাব দেখছি উনি জামা কাপড় প্যাক করে ব্যাগ রেডি করে উনি যাওয়ার জন্য প্রস্তুত, বাড়ি ফেরত যাবেন। আমরা বলি দিদি কি হলো, না পুরো ঘাবড়ে বলছে না আমাকে যেতে হবে, আমি থাকতে পারবো না এখানে, আমাকে এক্ষুনি যেতে হবে।
আমিও পরে আসবো পরে। আমরা বলি যে তুমি তো বললে দেখা করতে যাবে, আরেকটা কি রিচুয়াল আছে সেটা করতে হবে বললে। বলছে না ওর তোমরা করে দিতে পারবে, আমাকে যেতে হবে, আমি থাকতে পারবো না। আমরা ঠিক আছে, বলে অন্য জায়গায় আমাকে যেতে হবে, কল এসছে আমার। ঠিক আছে ভালো কথা। যাওয়ার সময় আমাকে এসে মানে চুপি চুপি আমাকে বলে গেলেন, শোন আমার তখন একটা বেড়াল ছিল আর একটা খরগোশ ছিল, তো বললেন তোর এই যে দুটো বাচ্চা, এই দুটো বাচ্চার মধ্যে যদি কারোর একটা কিছু হয়ে যায় চোখের জল ফেলবি না। এটা বলে দিয়ে আমি শকড, মানে বাচ্চা দুটোর আমার কিছু হয়ে গেলে মানে ওদের আমি প্রাণের থেকেও বেশি ভালোবাসি, মানে কি বলে গেল এটা দিদি। এবার মাকে আমি বলেছি এই ঘটনা। এরপর থেকে বিভৎস ঘরে জিনিস শুরু হলো, মানে রাস্তাঘাটে সবার অ্যাক্সিডেন্ট হচ্ছে অকারণে। মায়ের এমন অ্যাক্সিডেন্ট হলো ঘরের সামনে আর কি, যেখানে গলিতে, হ্যাঁ, পড়ে গিয়ে হাতের থেকে পুরো কেটে গিয়ে ভেতরের থেকে 3টে শিরা পুরো কেটে গেল মায়ের। এবার দাদা, হ্যাঁ 3টে শিরা কেটে মানে কোষ্ঠব কি অবস্থা তোমায় কি বলবো, মানে 250 গ্রাম মতন রক্তের পুরো হয়েছে ওনার। এমনিতেই ওনার কিডনির প্রবলেম, ওনার মানে রক্ত থাকে না বডিতে, কি বিভৎস ঘটনা। তারপরে আমার দাদার সাথে, এবার দাদাকে আমরা বলি যে অন্য একটা তাহলে বাবার কাছে নিয়ে যাই, এবার দেখাই একবার ভালো করে। হ্যাঁ, নিয়ে যাওয়ার জন্য আমরা যখনই বাইকে করে হয়েছে বেরিয়েছে, পেছন থেকে একটা গাড়ি এসে দিল মেরে ওদেরকে। বাইক কিন্তু নিয়ে ওরা দাঁড়িয়ে আছে পাশে, দাঁড়িয়ে থাকা গাড়ি এসে পেছন থেকে এমন মারলো, 4 মাথার রোড, হ্যাঁ, এমন ভাবে ছিটকে গিয়ে পড়লো পুরো বাসটা সামনের দিক থেকে নাকি ওদের চলে গেছে। ওখানে যে সার্জন ছিলেন খুবই মানে হেল্পফুল, উনি জোর করে দুজনকে আর কি, মানে আমার দাদা আর ওর যে হবু ওয়াইফ ছিল তখন, ওদের দুজনকে জোর করে টেনে কোনোভাবে আর কি ওখান থেকে বাঁচিয়েছে, হাতটাকে ধরে টান মেরে ওদেরকে তুলেছে ওখান থেকে দুজনকে। তাতে ওর যে মানে হবু ওয়াইফ ছিল সে আর কি তার পা আর কি ভেঙে যায়, ওখানে পা ভেঙে গেছিল ওই ইয়েতে। এবার ওখান থেকে দিয়ে বলে যে না ওকে যে করেই হোক ডাক্তার বলছি যে করেই হোক বাবার কাছে নিয়ে যেতেই হবে। এবার যে বাবার কাছে নিয়ে যাওয়ার কথা হচ্ছিল, ওনার কালি ভর করে, ওনার কাছে নিয়ে যেতেই হবে। সেদিনটা আবার শনিবার, তো কালি ভর করে ওনার, আর ওনার প্রচুর বয়স, উনি চোখে কিন্তু উনি অন্ধ, কিন্তু উনি চোখে দেখতে পান না। তো রাস্তা ঘুরিয়ে ওরা করে অনেক কষ্ট করে দাদাকে নিয়ে যায়। তো দাদার হাতটা ধরেই উনি বললেন যে এটা তো বাবা তোমার বাবার শরীর থেকে এসছে, তোমার বাবার ওপরে এটা প্রথমে ছিল, তারপরে তোমাদের ওপরে অ্যাটাক করছে। এ তো তোমাকে অ্যাটাক করতে চায়নি, এ তো তোমার বোনকে অ্যাটাক করতে এসেছিল, তোমার বোনের জন্যই আর কি পাঠানো হয়েছিল একে। হ্যাঁ, তোমার বোনকে তো পারেনি, ওকে কিছু করতে পারবে না কেউ, ওকে করতে পারেনি, তাই রেগে এখন তোমার উপরে করছে। এটা এখনের না, এটা বহু পুরনো শত্রুতা তোমাদের ওপরে। এবার ওই দিদিটা ফোনে আমার মাকে বলে যে তোমাদের এটা কিন্তু এখনের নয়, এটা 14-15 বছর পুরনো। সেই দিদিটাও সেম কথা মাকে বলে। এবার মা বলে না আমাকে আরো লোক দেখাতে হবে, হ্যাঁ আরো কয়েকজনের কাছে কনফার্ম করতে হবে। তো আমার মাসিদের ওখানে, মাসির যে বাড়ি অনেকটা দূর, সেখানে একজন মানে কারি সাহেব আসেন, ঠিক আছে। তো বলেন যে উনি মাঝে মাঝে আসেন, যে উনি এলে একবার ওনার সাথে কথা বলাস। তো ভাগ্যক্রমে সেই দিনকেই উনি এসেছিলেন। তো উনি বললেন ঘরের মাটি আমাদের সারাদিন পরে থাকবো, সেই জামা আমাদের 3 জনের, হ্যাঁ ওই জামা কাচতে হবে না, ঠিক আছে, মানে ধরো আজকে স্নান টান করে জামা পরেছি, ওই পরা জামাটাই খুলে পরের দিনকে তাকে দিতে হবে, যাতে আমাদের বডির যে এটা আছে সেটা ওতে থাকে, বুঝতে পেরেছো? তো আমরা পাঠানোর ব্যবস্থা করলাম। উনি দেখে বললেন যে এই যে খারাপ জিনিসটা যেটা রয়েছে এটা আমার বাবার ওপরেই রয়েছিল, বাবার থেকে এটা শুরু হয়েছে। আর আমি যে স্বপ্নটা দেখেছি একদম ঠিক দেখেছি, কিন্তু আমরা তো দেখো আসল চেহারা তো ওদের দেখতে পাই না কোনোদিনই, আমরা জানি না ওদের আসল চেহারাটা কি। তো উনি বললেন যে ওদের পেছনে কি জিনিস পড়েছে, হ্যাঁ সেটা আমি এই মুহূর্তে ওদের বলছি না, ওরা টোটালি ভেঙে যাবে, কিন্তু যে বিভৎস জিনিস পড়েছে ওদের মানে প্রাণ বাঁচানো একমাত্র আল্লাহর হাতে, ওদের কেউ বাঁচাতে পারবে না, মানে এমন জিনিসই আছে,
খুব জোর ওকে হয়তো মানে দেহবন্ধন গৃহবন্ধন করে সরিয়ে রাখা যাবে, কিন্তু তার বেশি কিছু করা যাবে না। আমরা বললাম ঠিক আছে, আর কিছু মানে সেটা নিয়ে করিনি। তো উনি ওখান থেকে তাবিজ পাঠিয়ে দেন, প্লাস আমার দাদার যে চোখ একদম হয়ে গেছিল সেটার জন্য কিছু তাবিজ দেন পোড়ানোর জন্য। উনি বলেছিলেন যে এই তাবিজটা মানে পুরো বিকেল বেলাতে পুরো রুম অন্ধকার করে এটাকে মোমবাতি জ্বালিয়ে ওই আগুনের সামনে পোড়াতে হবে। দাদাকে বলেছিল যে যদি তুমি এর মধ্যে কারোর ছায়া দেখতে পাও বা কারোর ফেস বা কিছু একটা বিভৎস কিছু দেখতে পাও, তাহলে জানবে সেটা তোমার শরীরে ভর করছে, আর যদি তুমি কিছু না দেখতে পাও তাহলে জানবে সে তোমার শরীরে নেই, আদার্স এমনি বাইরের থেকেই সে অ্যাটাক করছে। তো ভাগ্য ভালো যে ও কারোর ছবি দেখতে পায়নি। দেন আস্তে 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 ওর ওষুধগুলো কাজ করা শুরু করে, দেন ও আস্তে আস্তে সুস্থ হয়। হ্যাঁ, এবারে সুস্থ হলেও কি এবার পুরোপুরি জিনিসটা তো যায়নি, আমাদের তাবিজ দিয়েছে, মানে আমাদের বডিটা বন্ধন করা হয়ে গেছে, তাবিজ ফাবিজ পরে আমরা তো আছি, কিন্তু ঘরের মধ্যে এই যে মানে লাফালাফি এই জিনিসগুলো হচ্ছে, মানে এগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকছে। আমার দাদা রাত্রিবেলা কিছুতেই ঘুমাতে পারে না, বলে বুক কেঁপে উঠছে, একদম ভয় খেয়ে খেয়ে উঠছে। দেন ও এবার বলছে কি যে মা জানো তো আমার না ফিল হচ্ছে কেউ জানো না লাফিয়ে না খাটে উঠে বসছে, ওই যেরকম আমাদের চিকি ওরা উঠে, মানে আমাদের যে খরগোশ বেড়াল, হ্যাঁ বলে ওরা লাফিয়ে খাটে উঠলে কিরকম লাগে মা, আমার না ওরকম লাগছে। এবার মা বলে আমারও তো এই জিনিসটা ফিল হয়। আমি বলি এই জিনিসটা তোমাদের এখন ফিল হচ্ছে, আমি তো অনেক বছর ধরে ফিল করছি। মা আমার না মনে হয় ঘরের মধ্যে না কোনো একটা বাচ্চা দৌড়ে বেড়াচ্ছে। আমি মাকে বলছি জিনিসগুলো তখন। এরপর হচ্ছে কি বাড়িতে আস্তে আস্তে করে আমার যে খরগোশটা ছিল মারা গেল, সত্যিই মারা গেল সে ডিসেম্বরের দিকে। ওকে, হ্যাঁ এমন ভাবে মারা গেল, বডিটা পুরো ধনুকের মতন কেউ যেন বেঁকে দিয়েছে, পুরো সুস্থ, কিন্তু ও দিব্যি সুস্থ, ওকে আমি অসুস্থ হতেই দিতাম না, আমি এত ধ্যান রাখতাম। ও ছাদে গিয়ে লাফালাফি করলো, ছাদে রোদ খেয়ে এলো, হ্যাঁ ঘুরে টুরে এলো, এসে মেঝেতে উল্টে পড়ে গেল হঠাৎ করে, নিজেই ছাদ থেকে লাফিয়ে লাফিয়ে এলো, বেশ খেললো টেললো, তারপরে মেঝেতে উল্টে পড়ে গেল হঠাৎ করে, আর চোখ পুরো এরম ভাবে তাকিয়ে। আর আমার যে বেড়ালটা শুধু আমি ধরো বসে আছি, আমার পেছন দিকেও এরম বড় বড় চোখ এরম করে করে তাকিয়ে থাকতো, আমার পেছন দিকে তাকাতো, দেয়ালের দিকে। আমি বারবার পেছন ফিরে আমি তাকাতাম, বাবু তুই কিছু দেখছিস, পেছন দিকে তাকাতাম, কিন্তু আমি কিছু দেখতে পেতাম না। এবার বলা হয় যে এরা নাকি দেখতে পায়। তো এরপর তো সে মরে গেল আমার খরগোশটা। এবার কুকুরের বাচ্চা দিয়েছিল, বাচ্চাগুলোকে আমার মা এনে যত্ন করতেন। প্রত্যেক দিন সকালবেলা উঠছি একটা করে বাচ্চা মরে পড়ে থাকছে, প্রত্যেক দিন সকালবেলাতে। এই করে করে সব শেষ হয়ে গেল। এবার আমার দাদাকে আবার ওই বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য করা হলো, বাইকে করে যাচ্ছে, কি হলো ওপর থেকে ইলেকট্রিকের যে তার হয় না বড় বড়, ওই তার এসে ওর গলাতে পুরো পেঁচিয়ে গেল। বাপরে বাপ। হ্যাঁ, রাস্তায় পুরো বাইক থেকে পড়ে একাকার, ভাগ্যিস কারোর হাত পা ভাঙেনি। কৌস্তব তারটা মানে কারেন্ট শকও খেতে পারতো। হ্যাঁ, মানে কিরম বাঁচান বেঁচেছে, গলাটা কেটেছে না, মানে দেখে মনে হচ্ছে কেউ গলায় ছুরি চালিয়ে দিয়েছে। এবার যেহেতু পুলিশে কাজ করে, মানে ব্যাপারটা বুঝতে পারছো তো, কেউ বিশ্বাস করছে না ওর অফিসে, আরে মানে কেউ বিশ্বাস করছে না, মানে সবাই ভাবছে কি হয়তো কোনো হামলা হয়েছে ওর উপরে। কিরম ভাবে মানে কেটেছিল গলাটা পুরো, আর একটু হলে না ওর নলি কেটে যেত জানো, পুরো ফাঁক হয়ে গেছিল একদম। তো এই সবগুলো হতে 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 মায়ের সাথে দেন আরেকটা বিভৎস অ্যাক্সিডেন্ট হলো। হ্যাঁ, এবার আমি একটা জিনিস আমি ফিল করি, যতক্ষণ আমি সাথে আছি না কারো কিছু হতো না, আমি যেমনি থাকতাম না না আমি সরে গেলাম অমনি দুর্ঘটনা হতো। কিন্তু মায়ের সাথে হলো কি, রাস্তা দিয়ে মানে গলিতে আর কি ঢুকেছে মাছের বাজারে, হ্যাঁ ওখানে মাছ কিনতে গেছে, একটা অটো এসে পেছন থেকে ধাক্কা দিয়ে গায়েব হয়ে গেল, অটো চলে গেল, কেউ দেখলো না কিছু না, পড়ে গিয়ে পুরো, এবার ওনার তো আর্থ্রাইটিস যেহেতু ছিল, শিরা পুরো টান হয়ে পায়ে রক্ত জমে, চোখের ভাগ্যিস চোখে চশমাটা ঢুকে যায়নি, মুখ থুবড়ে পুরো পড়েছে। ওই যে ঘটনাটা হলো ওটার পর থেকে মা আর ওঠেনি, তারপর থেকেই মানে বেড রিডেন একটু হয়ে যায়, আরো অবস্থা খারাপ হয়।
এরপর প্রতিনিয়ত আমাদের ঘরে টাকা থাকছে না। হ্যাঁ, আমাদের ঘরে প্রতিনিয়ত এইসব দুর্ঘটনা, শান্তি নেই ঘরের মধ্যে। দাদার বিয়ে ঠিক হয়েছে, তাতেও অশান্তি। দাদা এবার মানে বলছে যে না আমি বিয়ে করব না, একবার বলছে হ্যাঁ বিয়ে করব, একবার বলছে না আমি করব না, অথচ নিজের পছন্দেরই সবকিছু। এবার আমরা তখন একজনকে আর কি ডাকি, একটা মামা হন, আমরা মামা বলি। তো ওনাকে ফোন করা হয় প্রথমে। তো উনি দেখে টেখে সব ইয়ে করে উনি বললেন যে দেখুন আপনাদের কিছু প্রবলেম আছে, কিন্তু সবচেয়ে বেশি প্রবলেমটা যেটা হচ্ছে সেটা আপনাদের পেছনে লাগানো হয়েছে। এবার আসল জিনিসটা রিভিল হচ্ছে এখানে, যে আপনাদের সাথে কারোর একটা শত্রুতা রয়েছে। হ্যাঁ, আপনাদের এই যে সব টাকা আয়ের থেকে ব্যয় বেশি, ঘরে শান্তি নেই, টাকা পয়সার কমতি নেই তবুও শান্তি নেই, প্রতিনিয়ত এই যে দুর্ঘটনা, এই যে প্রাণ নিয়ে হচ্ছে, আপনাদের পুরো মানে আপনার যে হাজবেন্ড তাকেও এরম ভাবেই মারা হয়েছে। আর তার যে পুরো পরিবারটা মানে আমার মা, আমি আর আমার দাদা সবাইকে মেরে ফেলতে চায়, মানে কাউকে রাখতে চায় না। এটা কেউ নিশ্চয়ই নিজেরই করেছে। দ্বিতীয়ত হচ্ছে যেটা আমাদের বাস্তুর একটুখানি, কিন্তু ওটা ঠিক করা যায়, ওটা কোনো প্রবলেম না। হ্যাঁ, মেন হচ্ছে আমাদের এই জিনিসটাকে কিভাবে সরানো যাবে। হ্যাঁ, নালে তো প্রাণ সংশয়, আমাদের প্রত্যেককে মেরে ফেলতে চায়। এবার এসছেন বাড়িতে, তো বাড়িতে এসে উনি ইভেন এটাও বলে দিলেন যে আপনার ছেলের ওপরে কিন্তু মৃত্যুর একটা বলে না খাড়া ওর গলাতে ঝুলছে, কিন্তু ওর ওপরেই এবার সেকেন্ড টার্গেটটা, মানে যে করেই হোক ওকে মেরে ফেলতে চায়। তো ওকে বাঁচাতে হলে এবার ব্যবস্থা তো নিতে হবে আমাদেরকে। তো বললেন যে দেখুন যাই আসুক না কেন বাড়িতে, রাত 8টার পরে ছেলেকে ঘর থেকে বেরোতে দেবেন না। কোনো বন্ধু আসুক যাই আসুক, কারণ এই যে জিনিসটা অন্যের রূপ ধরেও আসতে পারে, ওকে বেরোতে দেবেন না। আর আমার দাদাকে বললেন বাবা, স্বপ্নের মধ্যে যদি তোমাকে কেউ কিছু মানে খেতে দেয় বা কিছু অফার করে, তুমি খাবে না। তোমার মা বলুক বা তোমার বোনের রূপে বলুক, যেই বলুক না কেন, কারণ তোমার ওপরে খুব বড় একটা ফাড়া যাচ্ছে কিন্তু। তারপর উনি ঘরে এসে কিছু রিচুয়ালস করেন, আমাদের পুরো ঘরটাকে বন্ধন করা হয়, গোটা ঘর পুরো ছাদ, তার প্রত্যেকটা ঘরে পেরেক তাবিজ এইসব করে করে অনেক কিছু করে গোটা ঘরটাকে বেঁধে দেওয়া হয়। হ্যাঁ, উনি বললেন যে দেখুন ওকে মানে সরানো ইম্পসিবল, কিন্তু এই যে জিনিসটা আমি করলাম এর ফলে কি হবে যে ও আপনাদের এই যে ক্ষতি করছে, হ্যাঁ এই যে প্রাণ নিয়ে টানাটানি, এই জিনিসগুলো আপনাদের হবে না। কিন্তু আপনাদের খুব সাবধানে থাকতে হবে যাতে এই যে মানে এই পেরেক টেরেক গুলো মেঝেতে যে পোতা হয়েছে, গৃহবন্ধন যে করা হয়েছে, এগুলো কেউ যেন আবার খুঁড়ে টুড়ে বের না করে দেয়, বুঝেছো? আমরা কি করলাম, পুরো সিমেন্ট দিয়ে পুরো একদম ঢেলে ঢেলে সিমেন্ট ঢেলে ওর পুরো মানে ব্লক করে ওর উপরে মানে পিলার তুলে দিয়েছি আমরা, বুঝেছো? তা আমি তখন জিজ্ঞেস করলাম যে মামা এই জিনিসটা কে করছে মামা, আপনি তো জানতে পারেন। তো উনি পরিষ্কার একটাই কথা বললেন যে দেখো বাবা, আমি শরীয়তের এগেইনস্টে গিয়ে কোনো কাজ করি না। হ্যাঁ, এই যে নামটা রিভিল করা এটা শরীয়তের এগেইনস্টে আছে, তাই আমি নামটা রিভিল করতে পারবো না। কিন্তু এটা জেনে রাখো যে করেছে তোমাদের খুব কাছের লোক করেছে এটা, আর তার তোমাদের পরিবারে যাতায়াত আছে, ওঠা বসা আছে, কারণ এই জিনিস বাইরের লোক করতে পারে না। আর এটা একজন কোনো মানুষের করা না, মানে মিলেমিশেই আর কি একটা গ্রুপ বলতে পারো, একজনের কাজ না, দু তিনজনের মিলি ভগত এটা। হ্যাঁ, যেটা উনি আর কি হিন্ট দিয়ে গেলেন, আর বললেন যে নিশ্চয়ই জানতে পারবে ঠিক সময়, তোমরা নিজেরাই জানতে পারবে যে কে করেছে। হ্যাঁ, তবে মনের বল তোমরা হারিও না। এই বলে উনি করেছিল জানা গেছে না, উনি বলেননি, না এখনো অব্দি জানতে পারিনি। কিন্তু মানে আমাদের মেরে ফেলার খুব চেষ্টা, আর যেটা মেন হচ্ছে যে আমাকে অনেক রকম চেষ্টা করেছে কিন্তু আমাকে কিছু করতে পারছে না, বুঝেছো তো? ওকে ওকে, হ্যাঁ এখনো চেষ্টা করছে, কিন্তু এখনো হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ এখনো ব্যাপার কিরকম হচ্ছে, লাইক দাদা তো প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে, ওর কিছু না কিছু হচ্ছেই। আমার দাদা মানে যেটা আর কি আমাকে রিসেন্টলি যেটা আমাকে বলছে যে
জানিস তো রাত্রিবেলা না মানে ধরো বাথরুম গেছে, হ্যাঁ বাথরুম থেকে বেরিয়েছে, বলছে আমি না তোর আওয়াজে যেন মানে তুই আমাকে ডাকছিস, এই দাদা দাদা করে তুই আমাকে ডাকছিস, রাত্রিবেলা না আমি তোর চিৎকারের আওয়াজ পাই। আমি বলি না আমি তোকে কেন ডাকবো। এবার হচ্ছে কি আমার বন্ধুরা আমাকে বলছে যে আমি ধরো ফোনে কারোর সাথে কথা বলি, হ্যাঁ ওরা নাকি পাশ থেকে কোনো একটা মেল ভয়েস কিন্তু এখনো শুনতে পায়। হ্যাঁ মানে রিসেন্টলি ঘটনা যেটা হয়েছে এই সেপ্টেম্বরের ঘটনা, আমার এক বন্ধু ও কিন্তু এসব কিচ্ছু জানে না, ও কিচ্ছু জানে না এগুলো, ও আমার সাথে কথা বলছে তো চুপ করে গেছে কথা বলতে বলতে, বলে যে আমি বলছি ওকে যে কিরে কি হলো বল বল, তো বলছে না না তুই তো দাদার সাথে কথা বলছিলিস তো, তোর দাদা এসেছিল তো রুমে। আমি বলি না আমার দাদা তো অসুস্থ পড়ে আছে, ও তো ওষুধ খাইয়ে দিয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি 1টা বাজে তখন, আর আমি তো তখন বন্ধুর সাথে যখন কথা বলছি তখন প্রায় 2টো কি 2:30 বাজে। আমি বলি না আমার রুমে তো কেউ আসেনি, আর আমি তো দরজার দিকে মুখ করে টিউবলাইট জ্বালিয়ে আমি বড় লাইট জ্বালিয়ে রুমে বসে আছি, কেউ রুমে এলে কি আমি দেখতে পাবো না বলো। এবার আমি যে মানে ঘরে থাকি, আমি তো একাই থাকি, কোনো আওয়াজ নেই কিচ্ছু নেই, কিন্তু আমি তারপর আমার বন্ধুদের সাথে আমি আলোচনা করেছি জিনিসটা নিয়ে, ওরা বলছে আমি প্রথমে ভেবেছিলাম যে ওরা ইয়ার্কি করছে, কিন্তু ওরা বলছে না বিশ্বাস কর আমরা কিন্তু মেল ভয়েস একটা শুনতে পাই। যখনই ফ্রেন্ডটা বললো তখন কিন্তু আমি জিনিসটা বিশ্বাস করলাম যে হ্যাঁ সত্যি তো তাহলে, কারণ ও তো এইসব কিছুই জানে না। বুঝতে পেরেছো ব্যাপারটা? আর আমার প্রত্যেকদিন রাত্রিবেলা এখনো হয় যেটা, যে রাত্রে 2:30 থেকে শুরু করে ভোরবেলা 4টে অবধি হয় খুব গরম লাগবে নয় খুব শীত পড়বে, আমি ঘুমোতে পারি না। আমি যদি 2টোর সময়ও ঘুমাই আমার 2:30টায় ঘুম ভাঙবে, আমি যদি রাত্রিবেলা 10টার সময়ও ঘুমাই আমার ঠিক 2:30 বাজবে আমার ঘুম ভাঙবে। মানে আমি ঘটনাটা ভাবছি পুরো জিনিস অ্যানালাইজ করে, খুবই সাংঘাতিক কিন্তু বিষয়টা সত্যি। কিন্তু হ্যাঁ আপাতত আমি ওই যে প্রেজেন্স গুলো কিন্তু আর ফিল করি না আমি, আর ওই স্বপ্নটাও আমি এখন পাই না। আমি কিন্তু নর্মালি স্বপ্ন পাই না জানো তো, আমি কোনো কিছু একটা যদি বাড়িতে কোনো বিপদ আসে বা কেউ কিছু হয়তো করছে আমি কিন্তু আভাস পেয়ে যাই জানো। হ্যাঁ এই জিনিসগুলো হয়, যেরকম এই রিসেন্টলি হয়েছে কি আমার এক অনেক পুরনো ফ্রেন্ড, হ্যাঁ ওর নিয়ে হঠাৎ আমি একটা স্বপ্ন দেখছি কি ওর একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, তার সেই দিনকে যেদিন আমি স্বপ্ন দেখেছি সেই দিনকে ওর একটা ফ্রেন্ড আমাকে ফোন করেছে, আমার বন্ধু বলছে এবার ও জেনে গেছে এবার গাল খাবি তুই। আমি বলি ভাই চুপ কর, তো বল ওকে ও আমাকে কি বলছে জানো, বলছে যে ও না একটা নতুন বাইক কিনেছে 3 লাখ টাকার। এবার তুমি বলো আমি জানলাম কোত্থেকে? পুরো ব্যাপারটাই না অনেক কিছুর সাথে জড়িত, মানে হ্যাঁ আমাদের সাথে ডেফিনেটলি কেউ এটা করেছে, মানে বাবার সাথে শত্রুতা দেখো অনেকেরই থাকতে পারে। এবার আমার ডাউট হচ্ছে কি বলতো যে আমার যে বয়ফ্রেন্ডটা ছিল ও কি করেছে, কিন্তু অনেকে আমার ফ্রেন্ডরা বলছে না ওর অত দম নেই, ওর ওই ছোটখাটো ওই কালা জাদু মানে একজনকে দিয়ে আর কি করাই, ও কাকে দিয়ে করাই সে লোকটার সাথেও মানে আমি মোটামুটি আমার চেনা জানা হয়ে গেছে। হ্যাঁ মানে আমার সাথে একদিন আর কি কথা বলে ও বাড়ি আসার একটা জেদ করছিল, যেটা বলে না যে যে করেই হোক ও কিছু একটা করে আমার অ্যাড্রেসটা জানতে চায়, আমি জানতে দিইনি। মানে কোথাও না কোথাও আমার মাইন্ড আমাকে বলছে যে আমার ইনটিউশন আমাকে বলছে না এই ছেলেটা কিন্তু ঠিক না, এর থেকে তুমি দূরে থাকো, এর থেকে দূরে থাকো। বাট ও যে জিনিসগুলো করছিল যার এফেক্টে না আমি কিন্তু ওকে ছাড়তেও পারছি না, অথচ আমি কিন্তু ওকে পছন্দই করতাম না কোনোদিন। অনেক মানে জিনিস কিন্তু এখনো জানো তো কত খারাপ লাগে যে যারা এই জিনিসটা করছে সেটা রিভিল করতে পারেনি এখনো, তারা তো বলছে না। এটাই ছিল কিউরিও ফাইটার আজকের ঘোষলি কল রেকর্ডিং। আজকের এই হরর পডকাস্ট আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। কিউরিও ফাইট চ্যানেলে নতুন হলে আর এরকম ধরনের হরর পডকাস্ট শুনতে ভালোবাসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন দেখা হচ্ছে রবিবার দিন দুপুর 3টের সময় এরকমই একটা হরর পডকাস্ট নিয়ে। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও 2টো হরর পডকাস্ট শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।